সুস্বাগতম প্রিয় শ্রোতাবন্ধু, বাংলা কাহিনী কথায় আজকের পর্বে ত্রিজিৎ করের লেখা আখিরা গল্পটির পঞ্চম পর্ব শুনছেন। কালো পুলোভার পরা বয়েজগার্ড মহিলা পরস্পর উল্টো দিকে দুটো আবার বাড়তে শোয়া সায়ন আর গুড়িয়াকে প্রশ্নটা করলেন, কেন? আরও অনেক জায়গা তো আছে ট্রেনে, সেখানে বসুন। সায়ন কিছু উত্তর দেওয়ার আগেই ওর বোন গুড়িয়া উত্তর দিল, না আসলে এরপরে তো টোপাইগুড়ি জঙ্গল আসছে। এই জঙ্গলটা খুব ইরি, যতবার রাতে যাই ততবার কেমন একটা অস্বস্তি, একটা অদ্ভুত ফিলিং হয়। একা বসলে একটু ভয় ভয়ও লাগে। আসলে তোমাদের সঙ্গে বসলে ভয়টা একটু কম লাগতো, সেজন্য বলছিলাম। একটা অপ্রস্তুত হাসি হেসে উত্তর দিলেন মধ্যবয়স্কা, হ্যাঁ বসুন, আমার বোনের কথায় কিছু মনে করবেন না, ও একটু ওরকম একটু বেফাস কথা বলে ফেলে। আপনি বসুন, কোনো অসুবিধা নেই। বছর 24-এর সায়ন ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে। তার এই বোনকে নিয়ে হয়রানির শেষ নেই। মায়ের কাছে থেকে থেকে মায়ের মতো মুখ করা হচ্ছে দিন দিন। আমার নাম রমিলা চক্রবর্তী। মহিলা হেসে লোয়ার বার্থে বসেন, তারপর একটা ভদ্রতাসূচক হাসি হেসে বললেন, সি, আমি তোমাদের থেকে সামান্য বড়, তোমরা তো আমায় নাম ধরে ডাকতে পারবে না, বাট ইউ ক্যান কল মি দিদি, নো প্রবলেম। দিদি? আপনি তো আমাদের মায়ের বয়সী, আপনাকে দিদি ডাকবো কোন আঁকড়ে? আপনাকে তো আন্টি ডাকা উচিত আমাদের। গুড়িয়া মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ফস করে কথাটা বলে মিষ্টি হাসে। তার কথায় স্বাভাবিকভাবেই রমিলা দেবীর মুখ লাল হয়ে যায়। কি হচ্ছে কি গুড়িয়া, এ না? সায়ন ধমক দেয় গুড়িয়াকে, যদিও গুড়িয়া তা পাত্তা দেয় না। আরে বাবা ঠিক আছে, ওকে বকো না, বাচ্চা মেয়ে, তোমাদের যা ইচ্ছে তাই দেখো, কিন্তু তোমাদের বাবা মা কোথায়? তোমরা দুজন একা যাচ্ছ ট্রেনে? রমিলা হেসে জিজ্ঞেস করে, হ্যাঁ একা যাচ্ছি, তো আপনার কি? সায়ন এবার কপালে হাত দেয়। এই অশুভ মেয়েটাকে নিয়ে ও যে কি করবে কে জানে। কয়েক বছর আগেও গুড়িয়াটা এরকম ছিল না। কত হাসি খুশি ছিল, কত ভদ্র ছিল, সকলের সঙ্গে কি সুন্দর হেসে কথা বলতো। মা বাবার সেপারেশনের পর যখন থেকে মায়ের কাছে একলা থাকছে, তখন থেকে কেমন জানি পাল্টে গেছে গুড়িয়া। কি জানি কি হয়েছে ওর। আমি উঠি, বুঝলে, আমার মনে হয় তোমার বোনের কিছু প্রবলেম আছে। আমি ওদিকের বাচ্চায় গিয়ে বসছি, 1.5 ঘন্টার তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে, কোনো ব্যাপার না। সায়নকে আর কিছু বলবার সুযোগ না দিয়েই রমিলা চক্রবর্তী উঠে পড়লেন। আর যাই হোক, এই অশুভ মেয়েটির সঙ্গে বসার কোনো মানে হয় না। রমিলা যেন উঠে যেতেই সায়ন চাপা স্বরে গর্জে উঠল, এটা কি হলো বোন? তোকে বাবা বলে দিয়েছিল না যতক্ষণ আমার সঙ্গে থাকবি ততক্ষণ কোনো অসভ্যতা করবি না? কোনো অসভ্যতা করবি তো? গুড়িয়া নির্দ্বিধায় উত্তর দেয়, শোন দাদা, কেউ ন্যাকামি করতে এলে আমি এমনভাবেই কথা বলি, সোজা সাপটা কথা বলতে আমি ভালোবাসি। এবার যার যেরকম লাগবে সেটা তার নিজের ব্যাপার। এই বছরে মায়ের কাছে থেকে অনেক পাল্টে গেছিস তুই। একটা অদ্ভুত অভিমান জমানো কণ্ঠে কথাটা বলে সায়ন। এই কথা শুনে ক্লাস 12-এর গুড়িয়া কিছুক্ষণ ধরে অদ্ভুত এক মায়া ভরা চোখে তাকিয়ে থাকে দাভাইয়ের দিকে। তারপর বলে, শেষ বছরে আমরা সবাই পাল্টে গেছি দাভাই, আমি, তুই, বাবা, মা, আমরা সবাই। আমাদের ফ্যামিলিটাই তো আর আগের মতো নেই। মানুষগুলো আগের মতো থাকবে কী করে বলতো? সায়ন এ কথার কোনো উত্তর দিতে পারে না। কিছুক্ষণ নীরবে বোনের চোখের দিকে তাকিয়ে থেকে সে মাথা নিচু করে মোবাইলে অ্যালার্ম সেট করতে থাকে। অন্যদিকে গুড়িয়া জানলা দিয়ে সেই একই মায়া ভরা চোখে তাকিয়ে থাকে বাইরের দিকে।
ট্রেন এখন কালিন্দী টানেলের ভিতর ঢুকে গেছে। জানলার বাইরে নিকশ কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। এখানে টানেলের ভিতরে তাপমাত্রা যেন আরও কয়েক ডিগ্রি কম। স্বাভাবিকভাবেই ট্রেনের ভিতরে একটা অন্ধকার হিমশীতল সত্য ক্রমশ ছড়িয়ে পড়ছে চারদিকে। পুরো কল্পলতিকা এক্সপ্রেসের যাত্রীরা নিজ নিজ কামরায় ক্রমশ অনুভব করছে সেই ঠান্ডা। ঠিক যে সময় ট্রেন টানেল থেকে বেরোলো, ঘুরিয়াদের কামরা থেকে আরও কয়েক কামরা পরে একটা কামরায় তখন জানলার পাশের বার্থেই আরও কাছাকাছি আরও ঘনিষ্ঠ হয়ে বসল এক তরুণী। তরুণীটি জানলার বাইরে অবাক হয়ে তাকিয়েছিল। ঘন কুয়াশা মাখা অন্ধকার, টোপাগুড়ি জঙ্গল তার শরীরে এক অদ্ভুত শিহরণ সৃষ্টি করছিল। এত বড় বড় গাছ, এমন গাঢ় কুয়াশা, এমন ঝিরঝিরে বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো, এই ভয়ঙ্কর হিমশীতল রাত তাকে বাধ্য করছিল তার সদ্য বিবাহিত স্বামীটিকে আরও আঁকড়ে ধরে বসত। খুব ভয় করছে বুঝি? অমিত মৃদু হেসে জিজ্ঞেস করল। খুব। লাবণ্য আরও জড়িয়ে ধরল অমিতকে। কেন এত ভয় করছে কেন? তোমার বাবা আমাদের খুঁজে পাবে না বললাম তো, আর পেলেও বা আমরা এখন বিবাহিত, ওনার কিচ্ছু করার নেই। অমিতের কথা শুনে লাবণ্য বাচ্চা মেয়ের মতো দুদিকে মাথা নাড়ায়, তারপর বলে, সেজন্য নয়, অন্য কারণে। কি কারণে? লাবণ্য এবার বাইরের জঙ্গলের দিকে তাকিয়ে কাঁচো মাচো মুখে বলে, আমি যদি এই জঙ্গলে হারিয়ে যাই তাহলে কি হবে? লাবণ্যর কথায় অমিত নিঃশব্দে হেসে ওঠে। তারপর দুহাত দিয়ে লাবণ্যর সুকোমল মুখটা নিজের মুখের সামনে তুলে ধরে তার কপালে একটা চুমু খেয়ে বলে, হারিয়ে যাবে কোথায়? আমি আমার পাগলিটাকে ঠিক খুঁজে আনব, প্রমিস। লাবণ্যর মুখে একটা নিষ্পাপ হাসি ফুটে ওঠে। আর ঠিক সেই সময়ে প্রচণ্ড জোরে একটা বিকট শব্দ হয়। তার পরক্ষণে কল্পলতিকা এক্সপ্রেসের ভিতরকার সব কিছু একটা প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে নিজ নিজ স্থান থেকে রীতিমতো ছিটকে পড়ে। তারপর কিছুক্ষণ চারিদিক নিস্তব্ধ, শুধু ধীর লয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে একটা তীক্ষ্ণ শীষ দেওয়ার মতো শব্দ। এরপর কল্পলতিকা এক্সপ্রেসের যাত্রীরা একে একে যখন জ্ঞান ফিরে নিজের নিজের জায়গায় উঠে বসে, তখন তারা আবিষ্কার করে আচমকায় কোনো কারণ ছাড়া টোপাগুড়ির জঙ্গলে ট্রেন থেমে গেছে। সেই টোপাগুড়ির জঙ্গল যেখানে গাড়ি থামার অর্থ একটাই, মৃত্যু। কি অদ্ভুত, এই জঙ্গলের মধ্যে এভাবে গাড়ি থামলো কেন? অজিতবাবু কথাটা বললেন বটে, তবে প্রশ্নটা সবার মনেরই। বিশেষ করে ট্রেনটা এমন অদ্ভুত ঝাঁকুনি দিয়ে থেমেছে যে সকলেই কিছু না কিছু চোট পেয়েছে। বিশেষ করে অজিতবাবুর স্ত্রী সোনালী দেবী ও মেয়ে ঝিমলি। বৃদ্ধা সরুচুমালা দেবীরও আজ খুব ভাড়া ছিল। ভাগ্যিস ঠিক সময় তোজোর আওয়াজে ঘুম থেকে উঠে বসেছিলেন, নইলে বার্থ থেকে উল্টে পড়ে ওনার দুর্বল হাড় আজকে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। ট্রেন থামার পর মোটামুটি সকলেই ট্রেনের এই মাঝের কামরাটায় এসে উপস্থিত হয়েছে, শুধু একজন ছাড়া, সে খোঁড়া লোকটা। তাকে এখনও এই কামরায় দেখা যাচ্ছে না। সকলেই বর্তমানে উদ্বিগ্ন মুখে একে অপরের মুখ দেখাদেখি করে ট্রেন এইভাবে থেমে যাওয়ার কারণ অনুমান করার চেষ্টা করছে। শুধু এই কামরায় দুজনেরই মুখে কোনো কথা নেই, বরং একটা অদ্ভুত অস্বস্তি ক্রমশ তাদের ফ্যাকাশে মুখে ফুটে উঠছে। প্রথমজন হলেন বৃদ্ধা সরুচুমলা এবং দ্বিতীয়জন উর্মিলা, যে আদৌ এই ট্রেনের যাত্রী নয়।
ময়নাকাটা স্টেশনে তার অপর হিজড়ে সাঙ্গুপাঙ্গুরা নেমে গেলেও সে ঘুমিয়ে থাকায় নামতে পারেনি। কেউ তাকে ডাকেও নেই। এই ট্রেনের প্রচণ্ড ঝাঁকুনিতে সে ঘুম ভেঙে হঠাৎ আবিষ্কার করেছে যে সে ট্রেনের মধ্যে আছে এবং সেই ট্রেন আর কোথাও নয়, বরং টোপাগুড়ি জঙ্গলে এসে থেমেছে। আর এই কথাটা বোঝার পর থেকেই ভয়ে তার হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। ম্যাডাম, আমি গিয়ে একবার দেখব কেসটা কি? এমার্জেন্সি ব্রেক মেরেছি যখন কুয়াশা বা বৃষ্টির জন্য নয়, অন্য কারণ আছে। কথাটা বলল মধ্য উচ্চতার এক তরুণ, নাম অতনু। সেই ট্রেনে যাত্রীদের খাবার পৌঁছে দেওয়ার কাজ করে। আমারও তাই মনে হয়, এই লাইনে তো হাতিটাতে ওঠে শুনেছি, সেরকম কিছু হতে পারে। প্রণববাবু জানলা দিয়ে বাইরের কুয়াশা মাখা জঙ্গলে উঁকি মারতে মারতে কথাটা বললেন, যদিও কথাটা বলার সময় তিনি খেয়াল করলেন না। কামরার এক প্রান্তে এক কালো পুলোভার পরা বয়স্কার চুল মহিলা তার দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছেন। হাতি উঠলে তো হাতির আওয়াজ শোনা যেত, তাই না? এতক্ষণে ভয়ে ভয়ে কথাটা বলল অনুরিমা, এই ট্রেনের টিটি। ঠিক এই মুহূর্তে তার বুকের ভিতরটা কোনো এক অশনি আশঙ্কায় হামান দিস্তা পিটছে। বাইরে মন্থর বৃষ্টির বেগ আবার ক্রমশ বাড়ছে। ঝোড়ো হাওয়ার সাঁয় সাঁয় শব্দ পাওয়া যাচ্ছে। তার মধ্যে ঘন কুয়াশার আবরণ ভেদ করে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। কাছের জানলা দিয়ে মধ্যরাতে টোপাগুড়ির জঙ্গল যেন উঁকি মেরে স্বাগত জানাচ্ছে তার হতচকিত নতুন অতিথিদের। আর যতবার জানলা দিয়ে বাইরের দিকে চোখ যাচ্ছে অনুরিমার, ততবারই কেমন এক অদ্ভুত ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে ওর। সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠছে। কিছু তো একটা কারণ আছে, আমি দেখে আসছি। অতনু বলে ছেলেটি ফের বলে। বেশ, চলো, আমরাও যাচ্ছি। আদিত্যদের দলটা বলে ওঠে। কেউ নেমো না, কেউ নেমো না ট্রেন থেকে। এই জঙ্গলে পা দেওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর কুঁয়োয় পা দেওয়া। এতক্ষণে কাঁপা কাঁপা কণ্ঠে প্রথম কথা বলে উর্মিলা। তার হাত পা কাঁপছে। প্রচণ্ড ভয়ে সে ট্রেনের সিটের উপর বসে পড়েছে। আরে, ও এমন কাঁপছে কেন গো? কি হয়েছে বলো তো? অজিতবাবুর স্ত্রী সোনালী দেবী উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি বুঝতে পারছেন এই জঙ্গল তার মোটেই ভালো লাগছে না। যখন থেকে ট্রেন এই জঙ্গলে ঢুকেছে তখন থেকে শরীরে কেমন অদ্ভুত অস্বস্তি শুরু হয়েছে তার। ও ঠিকই বলছে, এ জঙ্গল নিয়ে আমিও অনেক কথা শুনেছি লোকজনের মুখে। ট্রেনের দেওয়ালে ঠেস দিয়ে ভয়ার্থ কণ্ঠে বলে অনুরিমা। তার নিঃশ্বাস এই মুহূর্তে ঘন ঘন পড়ছে। সে কোনো মতে হাঁপাতে হাঁপাতেই কাঁদো কাঁদো কণ্ঠে বলে। অনেকে বলে টোপাগুড়ির জঙ্গল সে ব্রিটিশ আমল থেকে অভিশপ্ত। এই জঙ্গলে একবার গাড়ি থামলে নাকি সে গাড়ির কোনো যাত্রী আর বাঁচে না, তার হাতে সকলকে মরতে হয়। আমাদেরও সকলকে মরতে হবে। কি বলছো কি এসব? রুমেলা দেবী ভয়ে কিংবা বিরক্তিতে ফস করে ওঠেন। এই প্রথম তার কথা শুনে প্রণববাবু তার দিকে তাকান। তারপর আচমকায় তাকে দেখতে দেখতে কি একটা ভাবনায় ডুবে যান। ঠিক বলছে ও। আমরা হিজড়েরা পর্যন্ত তার ভয়ে ময়না কাটার পর কেউ ট্রেনে থাকি না, ওখানেই নেমে যায়। আমার পোড়ার কপাল, এই ট্রেনে উঠে ঘুমাতে গেছিলাম। রাম রাম রাম, এবার যে কি। উর্মিলার কথাটা মাঝপথেই থেমে গেল একটা তীক্ষ্ণ শীষের শব্দে।
ট্রেনের একেবারে সামনের দিক থেকে শব্দটা ভেসে আসছে, ঠিক মানুষ শীষ দিলে যেমন আওয়াজ হয় তেমনটা। অন্ধকার রাতে স্যাঁতস্যাঁতে বৃষ্টি ভেজা এই জঙ্গলে সেই শীষের শব্দ প্রতিটা যাত্রীর গায়ের রোম খাড়া করে দিচ্ছে যেন। আমার মনে হয় এইসব ভুলভাল কথা এখন থাক, আমাদের কয়েকজন নেমে গিয়ে দেখি কি হয়েছে, তাই না? কথাটা বলল সায়ন। আমারও তাই মনে হয়, তবে সকলকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি, আমার এসবে অভ্যেস আছে, কোনো অসুবিধা নেই। সায়নের পাশে দাঁড়ানো গুড়িয়ার দিকে তাকিয়ে একটা মেয়েকে সাহস দেখিয়ে কথাটা বলল অতনু। এই ট্রেনে ওঠা থেকেই গুড়িয়াকে তার বেশ পছন্দ হয়েছে, ফলে নিজের সাহস প্রদর্শনের এই উত্তম সুযোগ সে হাতছাড়া করতে চায় না। সায়নের পাশে দাঁড়ানো গুড়িয়ার দিকে তাকিয়ে একটা মেয়েকে সাহস দেখিয়ে কথাটা বলল অতনু। এই ট্রেনে ওঠা থেকেই গুড়িয়াকে তার বেশ পছন্দ হয়েছে, ফলে নিজের সাহস প্রদর্শনের এই উত্তম সুযোগ সে হাতছাড়া করতে চায় না। বেশ, যাও তবে, দেখো কি হলো, রাত বিরেতে ঝামেলা বটে। আদিত্যের সঙ্গে আসা সাক্ষ্য বলে লম্বা ছেলেটি বিরক্ত মুখে বাইরের দিকে তাকায়। অতনু আর দেরি করে না, ভালো সুযোগ হাতছাড়া করতে নেই। সে চটপট ট্রেনের দরজা খুলে জঙ্গলের বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে বেরোতেই সে বুঝতে পারে কি ভুল সে করেছে।